হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে পরবর্তী ভিডিওর জন্য উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ানুমানের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ। প্রথম পার্টে আমরা দুটো টপিক আলোচনা করেছিলাম, নেচার অফ সিলোজিজম মানে প্রকৃতি আলোচনা করেছিলাম আর গঠন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ন্যায়ানুমানের সংস্থান বলতে কি বোঝো, তারপরে আলোচনা করব ন্যায়ানুমানের মূর্তি। প্রথমে আমরা আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ানুমানের সংস্থান বলতে কি বোঝো। সংস্থান বুঝতে গেলে প্রথমে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি প্রতিটি নিরপেক্ষ ন্যায়ানুমানের তিনটি পদ থাকে না, পক্ষপদ এর সিম্বলটা হচ্ছে এস, সাধ্যপদ এর সিম্বলটা হচ্ছে পি, আর হেতুপদ এর সিম্বলটা হচ্ছে এম। তাহলে দেখো, পক্ষপদ এস এর সিম্বল, সাধ্যপদের সিম্বল পি আর হেতুপদের সিম্বল হচ্ছে এম। ঠিক আছে, আমরা আগের দিন কি বলেছিলাম, হেতুপদ কোথায় কোথায় থাকে না, প্রধান আশ্রয় বাক্যে থাকে, অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। সিদ্ধান্তে হেতুপদ থাকে না, তাই তো? তাহলে দেখো, প্রধান আশ্রয় বাক্যে কি কি থাকে পদ না, হেতুপদ মানে এম আর হচ্ছে সাধ্যপদ পি। অপ্রধান আশ্রয় বাক্যে কি কি পদ থাকে, না বলছে হেতুপদ আর পক্ষপদ। আর সিদ্ধান্তে থাকে তোমার পক্ষপদ প্লাস সাধ্যপদ। দেখো, এদের জায়গাটা কিন্তু ফিক্সড। তার মানে কি? তার মানেটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদটি হবে পক্ষপদ, সিদ্ধান্তের বিধেয় পদটি হবে সাধ্যপদ। এইটা কিন্তু কোনো অদল বদল হবে না, এদের প্লেস চেঞ্জ হবে না। সব সময়ের জন্যই এই নিয়মটি হবে, সিদ্ধান্তের যাই উদ্দেশ্য থাকবে তাই হলো পক্ষপদ আর বিধেয় পদটি হবে সাধ্যপদ। কিন্তু দেখো, প্রধান আশ্রয় বাক্যে এবং অপ্রধান আশ্রয় বাক্যে এই যে পদগুলি থাকে, প্রধান আশ্রয় বাক্যে কি কি বলেছি না, এম প্লাস বি মানে হেতুপদ এবং সাধ্যপদ। দেখো, এবারে হেতুপদটা উদ্দেশ্য স্থান থাকতে পারে, সাধ্যপদটা বিধেয় স্থান থাকতে পারে, আবার এর উল্টোটাও হতে পারে, মানে এই সাধ্যপদটি উদ্দেশ্য স্থানে বসতে পারে, হেতুপদটি বিধেয় স্থানে বসতে পারে। ঠিক তেমনি ভাবে অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ উদ্দেশ্যের ঘরে, বিধেয়ের ঘরে পক্ষপদ, বা এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ পক্ষপদটি উদ্দেশ্যের ঘরে বসতে পারে, হেতুপদটি বিধেয়ের ঘরে বসতে পারে। তাহলে দেখো, আমরা এই তিনটে লাইন থেকে কি জানলাম না, সিদ্ধান্তে হেতুপদ থাকছে না। আগের ক্লাসে আমি বলেছিলাম। তাহলে হেতুপদ কোথায় থাকছে না, দুটি আশ্রয় বাক্যে। এবার ধরো, মনে করো এইটি একটি আশ্রয় বাক্য, এটি প্রধান আশ্রয় বাক্য, এটি হচ্ছে উদ্দেশ্য, এটি বিধেয়, এটি উদ্দেশ্য, এটি বিধেয়। এইটি মনে করো অপ্রধান আশ্রয় বাক্য, এটি উদ্দেশ্য, এটি বিধেয়। দুটি আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা উদ্দেশ্য মনে করো, এটা বিধেয়, অপ্রধান আশ্রয় বাক্য, এটা উদ্দেশ্য, এটা বিধেয়। এখন এই যে চারটি জায়গা, এই চারটি জায়গাতে হেতুপদ থাকে, হেতুপদ সিদ্ধান্ত থাকে না। তাহলে চারটি জায়গায় কিভাবে সে অবস্থান করতে পারে না, হেতুপদ এরকম হতে পারে, দুটি আশ্রয় বাক্যে উদ্দেশ্যের ঘরে থাকতে পারে, আবার এরকমও হতে পারে যে দুটি আশ্রয় বাক্যে বিধেয়ের ঘরে থাকতে পারে, আবার এরকম হতে পারে প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের ঘরে আছে, অপ্রধান বিধেয়ের ঘরে আছে। হেতুপদের এরকম অবস্থান হতে পারে, আবার এর উল্টোটাও হতে পারে, প্রধান আশ্রয় বাক্যে বিধেয়ের ঘরে, অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের ঘরে। এই যে
চার রকম অবস্থান, এই চার ভাবেই কিন্তু হেতুপদ থাকতে পারে, এর বেশি তার থাকার কোনো স্কোপ নেই, কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে দেখো হেতুপদ সিদ্ধান্তে থাকে না, তাই আমি সিদ্ধান্তটা মুছে দিলাম। থাকে কোথায় হেতুপদ? হেতুপদ সে বলেন প্রধান আশ্রয় বাক্যে ও অপ্রধান আশ্রয় বাক্যে। সে দুটি আশ্রয় বাক্যে উদ্দেশ্যের ঘরে বসতে পারে হেতুপদ, দুটি আশ্রয় বাক্যের বিধেয় ঘরে বসতে পারে হেতুপদ, প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের ঘরে, অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় ঘরে বসতে পারে, বা এটা উল্টো ভাবে বসতে পারে, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যের বিধেয় ঘরে, অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য ঘরে। তাহলে হেতুপদের অবস্থানটা এই চার রকম হতে পারে। এখন সংস্থান আমরা আলোচনা করছি, আজকে প্রথম টপিক সংস্থান। সংস্থান কাকে বলে? সংস্থান তাহলে কাকে বলে না, নিরপেক্ষ ন্যায় অনুমানে, নিরপেক্ষ ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্যে হেতুপদের অবস্থানের তারতম্য অনুসারে নিরপেক্ষ ন্যায়ের যে আকার হয় তাকেই বলা হয় নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। আর একবার বলছি শোনো, যে নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুপদ কোথায় থাকে না, দুটি আশ্রয় বাক্যে। নিরপেক্ষ ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্যে হেতুপদের অবস্থানের যে তারতম্য, সেই তারতম্য অনুসারে নিরপেক্ষ ন্যায় অনুমানের যে আকার হয় তাকেই বলা হয় ন্যায়ের সংস্থান। সংস্থান কয় প্রকার না, সংস্থান হচ্ছে মোট চার প্রকার। চার প্রকার কি কি? এবার সংস্থান হচ্ছে চার প্রকার কি কি না, প্রথম সংস্থান, প্রথম 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 সংস্থান, 2 নম্বর দ্বিতীয় দ্বিতীয় সংস্থান, 3 নম্বর তৃতীয় সংস্থান, 4 নম্বর চতুর্থ চতুর্থ সংস্থান। এখন প্রথম সংস্থানটা কিরকম হবে, কি আকারটা কিরকম হবে, তার অবস্থানের আকৃতিটা কিরকম হবে? দেখো, মনে করো এটা প্রধান আশ্রয় বাক্য, এটি অপ্রধান আশ্রয় বাক্য। হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের ঘরে যদি বসে, অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের ঘরে বসে, এই আকারটিকে বলা হয় প্রথম সংস্থান। দুটি আশ্রয় বাক্যে যদি বিধেয়ের ঘরে হেতুপদ বসে তাহলে সেটি হচ্ছে দ্বিতীয় সংস্থান। আবার যদি দুটি আশ্রয় বাক্যের উদ্দেশ্যের ঘরে হেতুপদ বসে সেটি হবে তৃতীয় সংস্থান। আর প্রথম সংস্থানের বিপরীত আকারটি হবে চতুর্থ সংস্থান। মানে প্রধান আশ্রয় বাক্যে বিধেয়ের ঘরে থাকবে হেতুপদ, অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের ঘরে থাকবে। এই মোট চার প্রকার সংস্থান, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব মূর্তি। মূর্তি কাকে বলে না, একটা উদাহরণ নিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে সকল সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, রাম রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এই যে পরপর তিনটে বচন, এই যে পরপর তিনটে বচন মানে এ এ এ, এইটাকেই বলা হচ্ছে মূর্তি। আচ্ছা, তোমরা বলো তো, এই যে এ বা এ ই আই ও চারটে নিরপেক্ষ বচন পেয়েছি কিসের ভিত্তিতে? গুণ ও পরিমাণের ভিত্তিতে। তাহলে আমরা যখন বলবো যে মূর্তি কাকে বলা, নিরপেক্ষ ন্যায় অনুমানের মূর্তি কাকে বলে, তখন বলতে হবে যে নিরপেক্ষ ন্যায় অনুমানের গুণ ও পরিমাণ অনুসারে। কারণ গুণ আর পরিমাণ অনুসারেই এ ই আই ও চারটি নিরপেক্ষ বচন আমরা পাই। তাহলে নিরপেক্ষ ন্যায় অনুমানের গুণ ও পরিমাণ অনুসারে যে আকার হয় তাকেই বলা হয় নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। এইবারে
মূর্তি সংকীর্ণ অর্থে কথাটি ব্যবহার হয়, আবার ব্যাপক অর্থে ব্যবহার হয়। যদি সংকীর্ণ অর্থে বলতে কি বোঝায় না, শুধু দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার হয় তাকেই সংকীর্ণ অর্থে বলা হয় নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। এখন এই যে দুটি আশ্রয় বাক্য, এটি একটি আশ্রয় বাক্য, এটি প্রধান এটি অপ্রধান, দুটি আশ্রয় বাক্য। এবার এই দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে দেখো কতগুলো মূর্তি হয়। দেখো আমি এ দুটি আশ্রয় বাক্য, দেখো এ এবারে এ ই আই ও, আবার এখানে ইটা ফিক্স করে দিলাম, ই এবারে এ ই আই ও, আবার আইটা ফিক্স করে দিলাম, এ ই আই ও, আবার ওটা ফিক্স করে দিলাম, ওটা ফিক্স করলাম, এ ই আই ও। তাহলে দেখো শুধু এই দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে সংকীর্ণ অর্থে নিরপেক্ষ ন্যায় অনুমানে মোট 1 2 3 4 1 2 3 4 4 4 16 মোট মূর্তি কত হলো না 16টি। মোট মূর্তি হচ্ছে 16টি হলো দুটি আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে। এরপর আমরা সংস্থান কটি আছে, সংস্থান আছে আমরা জানি যে সংস্থান হচ্ছে 4টি। 16 4 64 হচ্ছে, 64টি হচ্ছে সংকীর্ণ অর্থে মূর্তির সংখ্যা। তা ব্যাপক অর্থে মূর্তি বলতে কি বোঝো না, দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ ন্যায়ের যে আকার হয় তাকেই বলা হয় ব্যাপক অর্থে নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। সেক্ষেত্রে কি হয় দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। এ এ এ এ এ এ এ ই আই ও, এ ই এ ই এ ই এ ই এ ই আই ও। ঠিক এমনি ভাবে এ আই এ আই এ আই এ আই এ ই আই ও, তেমনি ভাবে এ ও এ ও এ ও এ ও এ ই আই ও। তার মানে এখানেও আছে 16টি। ঠিক আছে, এখন মোট মানে এখানে কি হচ্ছে আমরা না ব্যাপক অর্থে দুটি আশ্রয় বাক্য, মানে এটি প্রধান আশ্রয় বাক্য, এটি অপ্রধান আশ্রয় বাক্য, এটি সিদ্ধান্ত, দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত অনুসারে আমরা এখানে মূর্তিটা দেখাবো। মোট মূর্তির সংখ্যা ব্যাপক অর্থে এই 64 ইন্টু 4, 4 4 16 6 হাতে রইল 1, সেটা 25, 256টি হচ্ছে মোট মূর্তি। ব্যাপক অর্থে মোট মূর্তির সংখ্যা 256টি। যদি পরীক্ষায় পড়ে যে ব্যাপক অর্থে মোট মূর্তির সংখ্যা কটি, বলতে হবে 256টি। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের যেটা পরীক্ষায় বেশি করে আসে যে মোট বৈধ নিরপেক্ষ ন্যায় মানে মোট বৈধ মূর্তির সংখ্যা কতটি। মোট বৈধ মূর্তির সংখ্যা মাত্র 19টি। মাত্র 19টি হচ্ছে মোট বৈধ মূর্তির সংখ্যা। সেগুলি কি কি সেগুলি আমি এবারে লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথম সংস্থানে সংস্থান ভিত্তি মূর্তি। আচ্ছা, প্রথম সংস্থানে কি কি আছে না
বারবারা, BARBARA, এর মূর্তিটা কি হবে না AAA, এইটি হচ্ছে এর মূর্তি। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, এই যে নামগুলো লিখবে এইগুলো সব কিন্তু ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল লেটার চলবে না। সবগুলো বানান তো অবশ্যই সঠিক হতে হবে এবং সেই সঙ্গে সব প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, বারবারা, 2 নম্বর হচ্ছে সিলারেন্ট, CELARENT, এর তাহলে মূর্তি না EAE, সিলারেন্ট। মনে রাখবে যে প্রত্যেকটা এই যে বারবারা বা সিলারেন্ট, প্রত্যেকটা নামের মধ্যে ওই 3টি করে বচন থাকবে, যেগুলো মূর্তি হবে, অন্য কোনো বচন থাকবে না। যদি থাকে তাহলে তোমার লেখা ভুল হচ্ছে, কিংবা বইয়ে যদি থাকে তাহলে বইয়ের লেখা ভুল আছে। ঠিক আছে, 3টেই বচন থাকবে, বারবারা, সিলারেন্ট, এবারে ডেরিয়াই, DARII, দেখো এটা AII, ফেরিও, FERIOEIO। এই 4টি প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 4টি। কি কি? বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও। এর মূর্তিটা কি হচ্ছে ট্রিপল EAEAIIEIO। এই 4টি হলো প্রথম সংস্থানের বৈধ মূর্তি। এরপরে আমরা যাব যে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কি কি আছে, কটি আছে এবং কি কি না? এক দ্বিতীয় সংস্থানেও 4টি বৈধ মূর্তি আছে, এখানেও 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি। তার নাম হচ্ছে ক্যামেস্ট্রিস। দেখো তোমরা এর মধ্যে অন্য কিচ্ছু পাবে না, 3টেই বচন পাবে। ক্যামেস্ট্রিস, এর মূর্তিটা হচ্ছে AEE। ক্যামেস্ট্রিস সেসার, এটা আর, EAE, দেখো EAE, এটা হচ্ছে তার মূর্তি। কেমন সেসার ফেস্টিনো, FESTINO, দেখো EIO, বারোকো। কেমিস্ট্রি সেসার ফেস্টিনো বারোকো, বারোকো, AEE, এটা হচ্ছে তার মূর্তি। তাহলে দেখো দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা 4টি, কেমিস্ট্রি সেসার ফেস্টিনো বারোকো। মানে তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা যখন খাতায় নোট ডাউন করবে তখন তোমরা এইভাবে ভেঙে ভেঙে স্পেলিং করবে, ক্যামেস্ট্রিস সেসার ফেস্টিনো বারোকো। তাহলে কিন্তু ভেঙে ভেঙে পরীক্ষাতে লিখলে হবে না, এভাবে লিখতে হবে, পাশে মূর্তিও দিতে হবে, কিন্তু মুখস্থ করার সুবিধার জন্য এটা বলছি। এরপর আমরা তৃতীয় সংস্থানে চলে যাব। তৃতীয় সংস্থান মানে কি, সেটার আকারটা কি হবে, থার্ড ফিগারে না এইটি। হেতুপদের অবস্থান 2টি আশ্রয় বাক্যেই বিধেয় স্থানে, আর দ্বিতীয় সংস্থান ছিল দুটোই বিধেয় স্থানে। ঠিক আছে, এবার তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির নামগুলো কি কি আছে সেগুলো আমি বলছি। দেখো, দ্বারাপটি, DARAP, দ্বারাপটি মানে মূর্তিটা হবে AAI। ডাটিসি, DATITISI, ডাটিসি মানে AII, ডাটিসি বা দ্বারাপটি, এটা। এরপর 3 নম্বরটা হচ্ছে ডিসামিস, এটা হচ্ছে আই, মূর্তিটা হবে IAI, এই যে IAI, উচ্চারণ হবে ডিসামিস। তাহলে দেখো দ্বারাপটি, অনেকে বলে দ্বারাপটি, কিন্তু দ্বারাপটিও হবে, দ্বারাপটি, ডাটিসি, ডিসামিস, ফিলাপটন, TOM, ফিলাপটন, EAO, ফিলাপটন, ফেরিশন,
ফেরিশন, ই আই ও এটা তার মূর্তি। আর বোকার্ডো, বোকার্ডো, ও এ ও এটা হচ্ছে তার মূর্তি, ও এ ও, বোকার্ডো। এখানে হচ্ছে মোট বৈধ মূর্তির সংখ্যা 6টি। শর্ট প্রশ্ন অনেক সময় আসে যে প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 4টি। দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 4টি। তৃতীয় সংস্থানে 6টি এবং চতুর্থ সংস্থানে 5টি। তাহলে এগুলো কি কি আছে দেখো, মনে রাখার সুবিধার জন্য ডি দিয়ে পরপর 3টে লিখেছি, ডারাপ্টি, ডার্টিসি, ডিসামিস, ফিলাপটন, ফেরিশন, বোকার্ডো। এরপর আমরা চলে যাব চতুর্থ সংস্থান। চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থানটা কিরকম আকার হবে? এইভাবে, প্রধান আশ্রয় বাক্যে হেতুপদের অবস্থান হবে বিধের ঘরে, অপ্রধানের উদ্দেশ্যের ঘরে। আচ্ছা, এখানে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে মোট 5টি। কি কি হবে না, এখানে যে 5টি, দেখো আমি কি বললাম, চতুর্থ সংস্থান তার আকারটা হবে এইভাবে, হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে বিধের ঘরে, অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের ঘরে। সেখানে কটি না 5টি বৈধ মূর্তি আছে। সেগুলোর নাম কি? 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণটিপ, ব্রাহ্মণটিপ, ব্রাহ্মণটিপ মানে এ এ মূর্তিটা হবে এ এ আই। দেখো ব্রাহ্মণটিপ, তোমার সুবিধা উচ্চারণ। ক্যামিনিস, ক্যামিনিস, এটা কি কি আছে? ক্যামিনিসে কি আছে না এ ই ই। আচ্ছা, ডিমারিস, ডিমারিস, আই এ আই, আই এ আই, এটা হচ্ছে তার মূর্তি। ফেসাপো, ফেসাপো, ই এ ও, মূর্তি হচ্ছে ই ও, ই এ ও। আর লাস্ট হচ্ছে 5 নম্বরটা হবে ফ্রেশিশন, ই মূর্তিটা হবে ই আই ও, ফ্রেশিশন। ঠিক আছে, তাহলে চতুর্থ সংস্থান হচ্ছে 5টি বৈধ মূর্তি। এখানে একটি প্রশ্ন আসে, এমন একটি মূর্তি আছে, এগুলো তো মূর্তি, একটি মূর্তি আছে যেটি 4টি সংস্থানেই বৈধ, সেই মূর্তিটার নাম কি? 1 নম্বর প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইটা, ইআইও। ইআইও সমস্ত সংস্থান, 4টি সংস্থানে তোমরা দেখে নেবে, নোট ডাউন করে নেবে, দিয়ে দেখে নেবে। ইআইও এই মূর্তিটি কেবলমাত্র সকল সংস্থানেই বৈধ। ঠিক আছে, আমরা তাহলে কি জানলাম আজকে না, মূর্তি হয়েছে, তার আগে সংস্থান হয়েছে 19টি বৈধ মূর্তি। প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি এবং চতুর্থ সংস্থানে 5টি। মোট বৈধ মূর্তির সংখ্যা, মোট বৈধ মূর্তির, এটা পরীক্ষার প্রশ্ন আছে, সংখ্যা হলো 19টি। ঠিক আছে, এখানে তোমার একাধিক বিকল্প থাকবে, সেখানে 19টি হবে বৈধ। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে সমস্ত ভিডিওগুলি, পুরো কাউন্সিলের সিলেবাস ভিত্তিক যে ভিডিওগুলি আছে পরপর সমস্ত তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে আর লাইক করতে ভুলো না।